রাজধানীর পিলখানা বিজিবি সদর দপ্তরে সেনা কর্মকর্তা হত্যা ছিল রহস্যজনক। বিপদগামী বিডিআর সদস্যরা এ হত্যাকাণ্ডে দায়ী হলেও রহস্যজনকভাবে খুন হন রাজসাক্ষীরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এ নিয়ে মুখ খুলতে পারেনি কেউ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা নিয়ে এমনই কিছু স্পর্শকাতর তথ্য উঠে আসে সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশিত ডকুমেন্টারিতে। সে সময় বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা তদন্ত করছিল। তার ভিতরে জাতীয় তদন্তকারী সংস্থা হিসেবে একটি সমন্বিত টিম গঠিত ছিল, সেনাবাহিনীর একটি তদন্ত সংস্থা ছিল, এছাড়াও পুলিশ কর্তৃক ডিবির মনিরুল ইসলাম এবং আবুল কাহার আকন্দ, ওনাদের দুজনের নেতৃত্বে একটি তদন্ত কার্যক্রম সংগঠিত হচ্ছিল। এর বাইরেও পিলখানা হেডকোয়ার্টারে রাইফেল সিকিউরিটি ইউনিট যেটাকে বলে, সেখানে পিলখানার আভ্যন্তরীণ একটি তদন্ত কার্যক্রম চলমান ছিল। তার নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিটের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজ। এবং আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি যে র্যাব কর্তৃক সবচেয়ে বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছিল, কিন্তু কোনো এক অজানা কারণে র্যাবকে সেই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। এই র্যাবের টিম যারা ছিল, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স টিম যেটা ছিল, ওদের তরফ থেকে কিছু তথ্য আসে এবং ওইগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। তখন মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বিদ্রোহ না, এটা রীতিমতো পরিকল্পিত হত্যাকাণ্ড। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড হলেও পরিকল্পনা শুরু হয়েছিল আরো 2 বছর আগে। শেখ ফজলুল তাপস 2007-08 সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘণ্টাখানেক মিটিং করতেন এবং এ পরিকল্পনার নেতৃত্ব দিতেন সাবেক বিডিআর সদস্য তোরাব আলী এবং তার ছেলে লেদার লিটন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, শেখ সেলিম, লেদার লিটন, আওয়ামী লীগ নেতা তোরাব আলী, তারা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং এই কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে। স্মরণকালের সামরিক হত্যাকাণ্ড পরবর্তী সময়ে এ ঘটনা কেন্দ্র করে চলে গুপ্ত হত্যা। এর মধ্যে অন্যতম রহস্যজনক হলো রাজসাক্ষী খুন। প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিতে গিয়ে মারা পড়েন বিডিআর মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান এবং এক বিডিআর জওয়ান। দুজন রাজসাক্ষী ছিলেন, বিডিআর মসজিদের পেশ ইমাম, এছাড়াও বিডিআর একজন সৈনিক। পেশ ইমাম সাহেব উনি সুস্পষ্টভাবে ব্যারিস্টার তাপসের কথা উল্লেখ করেছিলেন এবং আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা উল্লেখ করেছিলেন যারা বিভিন্ন সময় বিডিআর মসজিদের ভিতরে মিটিং করতে উনি দেখেছেন। কিছু কিছু কথা তিনি ওভারহিয়ারও করেছেন। পেশ ইমাম সাহেবকে আবুল কাহার আকন্দ ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং পরবর্তীতে উনাই জীবিত আর ফিরে আসেননি। আমার আব্বুকে এটা বলা হয় যে আপনার ভারপ্রাপ্ত থেকে আপনাকে পার্মানেন্ট পেশ ইমাম করা হবে। শুধু এই যে স্টেটমেন্টটা লিখিত যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে। আর আব্বু যে স্টেটমেন্টগুলোতে বলছে মিটিংয়ের কথা, দরবার হলে কাদেরকে চিনছে তাদের কথা, সেগুলো সবগুলো নিয়েই সমস্যা করা হয়েছে, যে চেঞ্জ করতে বলা হয়েছে। 11ই মার্চ আব্বু মারা যায়। আব্বুর পোস্টমর্টেম হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। পোস্টমর্টেম হয়, জানাজা হয়, কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্ট আজও আমরা পাই নাই। আর বিডিআরের যে সৈনিক রাজসাক্ষী দিয়েছিল তার লাশ পাওয়া যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায়। ছবিতে এবং ভিডিওতে দেখা যায় যে মৃতদেহর পা মাটিতে লেগে আছে, যা কোনোভাবেই একটি ফাঁসির সাথে সঙ্গতপূর্ণ নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাক্ষীরা সরকারি হেফাজতে ছিলেন। সরকারি হেফাজতে থাকা অবস্থায় এ ধরনের একটি রহস্যময় হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হলো সেটিরও কোনো তদন্ত সে সময় করতে দেওয়া হয়নি, যাতে জাতির সামনে আসল সত্য কখনোই উন্মোচিত না হয়। স্বজন হারানো ভুক্তভোগীদের প্রত্যাশা, হারানো স্বজন ফিরে না পেলেও এবার হয়তো পাবেন ন্যায় বিচার। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।